চার্জ গঠনে বাধা নেই। আরজি করের কথা বলছি। আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনে কোনো বাধা নেই। সন্দীপ সুমনের মামলা খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, আর মামলা খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামীকাল আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আরজি করের যে ঘটনা 9 আগস্ট থেকে শুরু হয়েছিল 2024 সালের, সেই ঘটনার থেকে একেবারে উল্টো দিকের একটা ঘটনা, সেটা হচ্ছে আরজি করের বিভিন্ন দুর্নীতির ফাঁদ বা দুর্নীতির খপ্পর, যেটা তদন্ত করছিল হাইকোর্টের নির্দেশে সিবিআই। এবং হাইকোর্টের খোঁচায়, হাইকোর্টের নজরদারিতে যে তদন্ত এগিয়েছিল তাতে চার্জশিট হয়েছিল, কিন্তু চার্জ ফ্রেম হচ্ছিল না। এবং রাজ্য সরকার সবুজ সংকেত দেওয়া, অর্থাৎ যেহেতু সরকারি আধিকারিক হিসেবে কাজ করেছিলেন এক্ষেত্রে সন্দীপ ঘোষ তৎকালীন প্রিন্সিপাল, রাজ্য সরকার তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত দেওয়ার পরও চার্জ ফ্রেম করা যাচ্ছিল না। এক্ষেত্রে একটা গাইডলাইন ছিল 28শে জানুয়ারি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সেই গাইডলাইনে এক সপ্তাহ নয় আরও সময় দেওয়া হোক। 20,000 পাতার সিবিআইয়ের চার্জশিট, সেই নথি দেখে পড়ে প্রস্তুত হতে সময় লাগছে। কারা মামলা করলো? প্রথমে সন্দীপ ঘোষ, গত সপ্তাহতেই খারিজ হলো। আজকে নতুন করে সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে সুমন হাজরা, তার সহযোগী হিসাবে এই আরজি কর দুর্নীতি মামলায় যারা চার্জশিটেড, তারা মামলা করেছিল। আজকে কার্যত এক প্রস্থ দিনভর নাটক হলো। সেই নাটকের শেষে প্রধান বিচারপতি অনুমতি সাপেক্ষে মামলা দায়ের করার অনুমতি পেলেন। এটা ঠিক মামলা দায়ের হলো 4:30 পর প্রায় 1 ঘন্টা শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন একটা রিট কোড আর্টিকেল 226-এ যে কোর্ট ফাংশনিং করে, এক্ষেত্রে একটা বিচার প্রক্রিয়া চলছে, সেটা একটা যে বিচার প্রক্রিয়াটা ইন্ডিজিনাস, সেই বিচার প্রক্রিয়ার উপর আর্টিকেল 226-এর কোর্ট সেটাকে হস্তক্ষেপ করতে পারে না, তার রেমেডি আলাদা। এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে আদালত বলে দিয়েছে যে 2 মাস পরে এক্ষেত্রে অ্যাপ্রুভাল দিয়েছে, চার্জ ফ্রেমে কোনো রকম গড়িমসি করা যাবে না। এবং সিবিআইকে এক্ষেত্রে ভৎসনার মুখে পড়তে হয়েছে। কাজে এই সিস্টেমেটিক যে ডিলে, সেই ডিলেকে কাটিয়ে 1 সপ্তাহের মধ্যেই যে চার্জ ফ্রেম গঠনের প্রক্রিয়া সেটা শেষ করতে হবে, এবং সেই মর্মেই নির্দেশ দান করেন এবং 2টো মামলায় খারিজ করা হয়। এবং সেক্ষেত্রে ধাক্কা খায় সন্দীপ ঘোষ, সুমন হাজরারা। মনে করা হচ্ছে যে এই নির্দেশে, একক বেঞ্চের নির্দেশে তারা ক্ষুব্ধ। সম্ভবত কালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবারও তারা যাবে। আরও একটা আইনি পথ তাদের জন্য খোলা রয়েছে, সেক্ষেত্রে আরও একটা লড়াই হয়তো। এবার ভাঙড়ের ছবি দেখাবো। শ্যামনগরে তুলকালাম, পুলিশের সঙ্গে জমি রক্ষা কমিটি সহ নাগরিক সমাজের সংঘর্ষ। পুলিশ বিক্ষোভকারী, ধস্তাধস্তি, অবরোধ, উত্তেজনা। আরজি করের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান। শ্যামনগরে পুলিশ মিছিল আটকালে উত্তেজনা। খামারাইট মোড়ের ছবি দেখছেন আপনারা, যেখানে অবরোধ করে বিক্ষোভকারীরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা, এই যে হচ্ছে আজকের জমি জীবিকা বাস্তুতন্ত্র সহ মোট 15টি সংগঠনের তাদের আরজিকর ইস্যু নিয়ে যে কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেই অভিযানের আগে কিন্তু পুলিশ সকাল থেকে এই ভাঙড় ডিভিশনের হাতিশালা থেকে শুরু করে বকুলতলা সহ যে কলকাতা এবং হচ্ছে সল্টলেক যাওয়ার একাধিক যে রাস্তা, সমস্ত রাস্তাতেই কিন্তু সকাল থেকেই পুলিশ পিকেটিং ছিল। পুলিশ খবর পায় দুপুর 12টার পর জমি কমিটির যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা তাদের কর্মী সমর্থক নিয়ে শ্যামনগর মোড় দিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে যাবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোলেরহাট থানার পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা কিন্তু শ্যামনগর মোড়ে গিয়ে দাঁড়ায়। সেখানে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির যে সমস্ত নেতৃত্ব তারা যখন যাচ্ছিল তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাদেরকে রাস্তায় আটকে দেওয়া হয়। পরে তারা যখন এই বিষয় নিয়ে পুলিশকে জানতে চায়, সেই বিষয় নিয়ে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রাথমিকভাবে জমি কমিটির 6 জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে এই আটকের খবর এলাকায় পৌঁছতেই কিন্তু খামারাইট সহ পদ্মপুকুর যে মোড় রয়েছে, সেই পদ্মপুকুর মোড়ে কিন্তু জমি কমিটির নেতৃত্বরা, সাধারণ কর্মীরা, তারা সবাই মিলে কিন্তু রাস্তা অবরোধ করে। বর্ধমান মেডিকেলেও ব্যাপক উত্তেজনা। কেন না, পড়ুয়াদের মধ্যে হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। অভিজ্ঞদের লবে পড়ুয়াদের ফেরানোর চেষ্টার অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশের। ঠিক অভিযোগ কি আর তারপর কি হয়, আমাদের প্রতিনিধি শরদিন্দু আরো বিস্তারিত জানাতে পারবেন। শরদিন্দু, দেখো, আরজিকর ঘটনার পর জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন এবং তখনই উঠে আসে যে থ্রেট কালচারের কথা। তারা অভিযোগ করেছিল যে বেশ কিছু ছাত্র
তারা থ্রেট কালচার চালাচ্ছে এবং পরীক্ষা ব্যবস্থায় তারা হস্তক্ষেপ করছে, এরকম অভিযোগ ওঠে। এবং তারপরে 21 জন ছাত্রকে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই পড়ুয়ারা আবার ফেরার একটা চেষ্টা চালাচ্ছে, এমন একটা অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা। এবং এই পরিপ্রেক্ষিতেই কলেজ কাউন্সিল আজকে একটা বৈঠকে বসেছিল এবং সেই বৈঠক চলাকালীন এই যে দুপক্ষ অর্থাৎ আন্দোলনকারী এবং যাদের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগ, তারা দুই পক্ষই সেখানে উপস্থিত হয় এবং সেই উপস্থিতিকে কেন্দ্র করেই তাদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। একে অপরের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান দেয় এবং তারপরেই একেবারে চরম উত্তেজনা দেখা দেয় এবং কলেজ কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হয় এবং ব্যাপক সংখ্যক পুলিশ কর্মী এসে পরিস্থিতি সামাল দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা দেখা দেয়। যদিও দুপক্ষেরই বক্তব্য, একে অপরের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছে এবং যে তাদের বক্তব্য যে প্যারামেডিক্যালের পড়ুয়ারা, তাদের বক্তব্য যে তাদেরও নির্দিষ্ট কিছু দাবি ছিল, সেই দাবি জানাতেই তারা গিয়েছিল, কিন্তু জুনিয়র ডাক্তারদের একটা অংশ তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তাদের কয়েকজন ছাত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দিনভর উত্তেজনা ছিল বর্ধমান মেডিকেল কলেজ। ছাত্রীকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত রিকশা চালক। রিকশা চালককে 10 বছরের কারাদণ্ড আর কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি পক্সো আদালতের। জানাবেন বিস্তারিত শান্তনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, যে রিক্সা চালককে কাকু বলে সম্বোধন করছিল ছাত্রীটি, সেই এরকম কুকীর্তি করবে ভাবতেই পারেনি কিন্তু এক কথায় বলা যায় এই ছাত্রীর পরিবার। এবং এই ঘটনার ফলেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল ছাত্রীটি। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কিন্তু ছাত্রীটি জানায় যে সেই রকম একটি নির্যাতনের শিকার হয়েছে এবং তারপরে কিন্তু ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিল। 2016 সালের এই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত ভ্যান রিক্সা চালক এবং তারপরে 19 সালে কিন্তু জামিনে মুক্তি পেয়েছিল। কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি, অভিযুক্ত বিচার চলছিল এবং সেই বিচার প্রক্রিয়া বলা যেতে পারে আজকে শেষ হলো। সেখানে 8 জন সাক্ষী, যার মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন, সেই সঙ্গে 8 জনের সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আজ পক্সো বিশেষ আদালত জলপাইগুড়ি আজকে অভিযুক্তকে কিন্তু দোষী সাব্যস্ত করে, সেই সঙ্গে 10 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং যে ছাত্রীটি নির্যাতনের শিকার হয়েছিল সেই ছাত্রীর পরিবারকে ছাত্রীর পড়াশোনা এবং অন্যান্য খরচ বাবদ 4 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিসকে নির্দেশ দিয়েছেন বিচারক। এবং বিচারের এই রায়ে কিন্তু খুশি ছাত্রীর পরিবার। এবং এই ঘটনা কিন্তু বিচারক যেটা বলেছেন, এটা একটা নৃশংস ঘটনা, বর্বরোচিত ঘটনা, যেখানে ছাত্রীটি ভরসা করেছিল যে রিক্সা চালকের উপর, নিয়মিত স্কুলে যেত এই রিক্সা চালক। আর এদিকে দেখুন, স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভ। স্কুলে প্রধান শিক্ষককে তালা দিয়ে আটকে বিক্ষোভ। বাঁকুড়ার বাসুদেবপুর প্রাথমিক স্কুলের এই ঘটনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পুজো বন্ধের অভিযোগ। এটা আমাকে দেখতে হবে, এটা থাক, বন্ধ থাক। স্কুলে কি ফান্ড নেই? আপনাদের এই সব জায়গায় একই জিনিস শুনে যাচ্ছে, স্কুলে ফান্ড নাই, স্কুলে ফান্ড নাই, ফান্ড নাই। বাকি স্কুলগুলো কিছু হচ্ছে না। আপনি 4,000 টাকা 3-4,000 টাকা খরচা করে পুজো করতে পারতেন না। আপনি না পারলে আমাদেরকে বলতেন, আমরা করতাম। এই স্কুলে পুজোটা বন্ধ হওয়ার কারণটা আমরা দিতে হবে, নাহলে স্কুল বন্ধ হবে। স্কুল বন্ধ করে দেবো নাহলে। প্রধান শিক্ষককে তালা দিয়ে আটকে বিক্ষোভ। স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখালাম। কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই, দেখো, গতকালকে সরস্বতী পুজো হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা উপোস করে বসেছিলেন কারণ বাগদেবীর আরাধনা করবেন। তারপরেও কিন্তু প্রধান শিক্ষকের দেখা মেলেনি এবং স্কুলে বাগদেবীর আরাধনা হয়নি। বিগত বছরগুলিতে হলেও এবছর কিন্তু বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা করা হয়নি। ঘটনাটি সোনামুখী ব্লকের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। আজ যখন ওই প্রধান শিক্ষক স্কুলে আসে তখনই অভিভাবকরা তাকে ঘিরে ধরে এবং জানতে চায় কেন তিনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি। তার সদুত্তর প্রধান শিক্ষক দিতে পারেনি। এরপরেই জনতা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে স্কুল রুমে আটকে রেখে তালা দিয়ে দেয়। তারা জানান যে কেন এই সরস্বতী পুজো হয়নি, যতক্ষণ না প্রধান শিক্ষক জানাচ্ছেন ততক্ষণ তাকে বার করতে দেওয়া হবে না। তবুও মানবিকতার স্বার্থে 2-2.5 ঘন্টা বাদে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। তবে এই বিষয় নিয়ে আমরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়েও কোনো উত্তর দিতে রাজি হননি। কি বলেন মুখোমুখি হয়ে, একবার শোনা যায়। একটু বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে? না, আমি কিছু বলবো না। স্কুলে কি সরস্বতী পুজো করা বারণ আছে? স্যার একটু আমাদের বলুন একটু। উত্তর দেবো না বলছি তো।
আমি কোনো উত্তর দেবো না। কেন আপনাকে তালা বন্ধ করে কেন রেখেছে একটু বলুন না। তালা বন্ধ করে প্রশাসন বুঝবে। হ্যাঁ, তালা বন্ধ করে গেলে প্রশাসন বুঝবে। কি জন্য বন্ধ করেছে? আপনার কি আপনি যারা বন্ধ করবে তাদেরকে জিজ্ঞাসা করো। আপনার কাছে আসেনি সাধারণ মানুষ? তাদেরকে জিজ্ঞাসা করো।